নমস্কার। গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি জানিয়েছিলাম কিছু মানুষদের ইউআইডিএআই থেকে একটি চিঠি আসছে যেখানে বলা হচ্ছে যে তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে এবং ডিঅ্যাক্টিভেটের কারণ হিসাবে দেখানো হয়েছে 28A বলে আধারের যে রেজুলেশনটা আছে সেই অনুযায়ী তাদের এই আধার কার্ডগুলো বন্ধ করা হয়েছে। এবার যদি তারা আধারটা আবার অ্যাক্টিভ করতে চায় তাহলে তাদেরকে রিজিওনাল অফিসে যেতে হবে। এটি নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি। এবার এই ব্যাপারটি শুধুমাত্র ইউটিউবেই কিছুদিন শোনা যাচ্ছিল, এখন এটা সার্বিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে গেছে এবং আমার বাড়ির পাশাপাশি অনেকেরই কিন্তু এরকম চিঠি চলে এসছে। যাদেরকে আমি বহুদিন থেকেই দেখতাম বা চিনতাম তারাও কিন্তু এখন এই চিঠি পেয়েছে। আগের ভিডিওতে আমি 28 ধারা নিয়ে আলোচনা করেছি। এবার ওখানে অনেকে কমেন্ট করেছেন যে 28 ধারা আমি বলেছি সেটা নয়। আসলে আপনারা পুরো ভিডিওটা হয়তো দেখেননি। 28 বলতে দুটো ধারার কথা উল্লেখ আছে। একটা 28 যেটা চিঠিতে লেখা আছে 28A ক্যাপিটাল লেটারে এ, আর একটা আছে 28 শুধু 28 নম্বর, তার আবার 4টে ধারা আছে ABCD যেটা ব্র্যাকেটে ছোটো হাতের এ। এবার প্রথমে যেহেতু আমি 28 ওই স্মল এটা নিয়ে আলোচনা করেছি, আপনারা ভেবেছেন হয়তো আমি ভুল আলোচনা করেছি। আসলে ব্যাপারটা সেটা নয়। আপনারা ভিডিওটা মানে আগের ভিডিওটা 8 মিনিট 45 সেকেন্ড থেকে দেখলে বুঝতে পারবেন আমি দুটো জিনিসই কিন্তু ওখানে আলোচনা করে গেছি এবং তার সঙ্গে এটাও বলেছি প্রথম যে 28 ব্র্যাকেটে ছোটো হাতের এ সেটা কিন্তু এর সঙ্গে কোনোভাবেই রিলেট করছে না। এখানে তাও আমরা আরেকবার দেখে নেব এই জিনিসটা অ্যাকচুয়ালি কী বলতে চাইছে। আগে আপনাকে ব্যাপারটা জানতে হবে এই চিঠিটা আপনার কাছে এসেছে কেন। 28A বলে যে ধারাটা বলা হয়েছে ডিঅ্যাক্টিভেশন অফ সার্টেন আধার নাম্বার, মানে যেটার অর্থ হলো নির্দিষ্ট কিছু আধার নম্বর নিষ্ক্রিয় এখানে করা হয়েছে। এবার তার কারণ কিন্তু দুটো হতে পারে। A এবং B দিয়ে দেখুন দুটো কারণ দেওয়া আছে। যার প্রথম কারণ যেটা বলা হয়েছে সেটার অর্থ হলো ভারতে থাকার জন্য তাদের ভিসার বৈধতার মেয়াদ শেষ হয়ে গেছে। এরকম অনেক মানুষ হয়তো এসছেন যারা বিদেশ থেকে ভারতে এসছেন, বৈধ ভিসা নিয়েই হয়তো এসছিলেন। নির্দিষ্ট কিছু টাইমের পর তাদেরকে হয়তো তাদের দেশে ফিরে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু সেখানে তারা ফিরে না গিয়ে এই দেশেই পাকাপাকিভাবে থাকতে শুরু করেছেন। অনেক দিনের ভিসা নিয়ে এসছেন, সেহেতু তারা ভেবেছিলেন এখানে যেহেতু আমরা থাকছি, আধার কার্ড যদি আমরা এদেশের বানিয়ে নিই তাহলে হয়তো আমরা এই দেশের একটা নাগরিকত্বের মর্যাদা পাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা নয়। নিয়ম অনুযায়ী ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তাদেরকে তাদের দেশে ফিরে যেতে হয়। তারা কিন্তু অ্যাকচুয়ালি সেটা যায়নি। আর 2 নম্বর কারণ হচ্ছে এমন অনেক ব্যক্তি আছে যারা শুধুমাত্র পাসপোর্টের মাধ্যমে ভারতে প্রবেশ করেছে, কিন্তু ভারতে থাকার যে আইন আছে 1920 তার 34 মানে 1920 যে 34 নম্বর ধারা আছে সেখানে তাদের ভারতবর্ষে থাকার যে নাগরিকত্ব সেটা আর কি ম্যাচ করছে না। এবার প্রথম পয়েন্টটা তো বুঝতে পারলেন, যারা এই দেশে এসেছিলেন তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, এখনও তারা নিজেদের দেশে ফিরে যাননি, সেই জন্য তাদেরকে হয়তো এইটা পাঠানো হতে পারে। আর দ্বিতীয় কারণ যেটা বলা হয়েছে, কেউ হয়তো শুধুমাত্র পাসপোর্টের মাধ্যমে এখানে এসছে। এবার ভারতের প্রতিবেশী দেশ যেগুলো আছে, কিছু দেশ আছে আর কি, সেখানে কিন্তু শুধুমাত্র পাসপোর্ট নিয়েই ভ্রমণ করা যায়, সেখানে কিন্তু কোনো রকম ভিসা লাগে না। আবার অন্য দেশের ক্ষেত্রেও হয়তো সেটা নিয়ম প্রযোজ্য, ভারতে তারা শুধুমাত্র পাসপোর্ট দেখিয়ে চলে এসছে, তারাও কিন্তু এখানে ভারতে থাকার যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো তারা ফুলফিল করছে না। এবার 34 অফ 1920 এই অ্যাক্টটা কি, এবার আমরা সেটা দেখে নেব। দেখুন, পাসপোর্ট আইন 1920 যেটা বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকার এমন নিয়ম তৈরি করতে পারে যাতে ভারতে প্রবেশের জন্য পাসপোর্ট থাকতে হবে। আইনে আরও বলা হয়েছে যে সরকার কিছু ব্যক্তি বা গোষ্ঠীকে এই নিয়ম থেকে অব্যাহতি দিতে পারে। এবার ব্যাপার হচ্ছে ভারতে প্রবেশের জন্য তো আপনার পাসপোর্ট দরকার, কিন্তু বহু মানুষ পার্টিশনের সময় ভারতবর্ষে চলে এসেছিলেন বাংলাদেশ থেকে, মানে অধুনা বাংলাদেশ থেকে। যেমন ধরুন 1971 সাল এরকম টাইমে তাদের হয়তো শুধু পাসপোর্ট ছিল বা শুধুমাত্র ওখানে সব কিছু হারিয়ে ভারতবর্ষে চলে এসেছিলেন। এখন হয়তো স্থায়ী বাসিন্দা, কিন্তু পূর্বজ সূত্রে তারা স্থায়ী বাসিন্দা নন, তারা ওদেশ থেকে এই দেশে এসেছেন। এবার ভারতবর্ষে হয়তো এরকম বহু মানুষই আছেন যারা হয়তো বাইরে থেকে এই দেশে চলে এসেছেন কোনো অবৈধ উদ্দেশ্য নিয়ে, কিন্তু আবার এরকম মানুষও আছেন যারা হয়তো সেই সময় এদেশে এসেছিলেন। এবার তাদের প্রত্যেককে তাদের নির্দিষ্ট ডকুমেন্ট সাবমিট করতে হবে, তারা যে ভারতবর্ষে এতদিন ধরে আছে সেটা প্রুফ করতে হবে তাদের অ্যাকচুয়ালি দেশভাগের পর থেকে তারা এখানেই আছে। এইসব জিনিসগুলো তারা যদি প্রুফ করে তাহলে হয়তো তাদের আধার কার্ডগুলো আবার নতুন করে অ্যাক্টিভ হবে। কিন্তু আইন অনুযায়ী যেটা বলা হচ্ছে, ভারতে যদি অবৈধভাবে কেউ শুধুমাত্র পাসপোর্ট নিয়ে প্রবেশ করে তাহলে তাদেরকে হয়তো গ্রেপ্তারও হতে পারে। কিন্তু যদি এরকম দেখা যায় কিছু হয়তো গোষ্ঠী আছে, কিছু হয়তো জাতি আছে যারা কোনো নির্দিষ্ট কারণবশত এই দেশে এসেছেন, কিন্তু তাদের এখানে থাকার একটা যুক্তি আছে, তাদের অন্য দেশে যাওয়ার সম্ভব নয়, সে হিসাবে দেখুন এখানে সেটাও বলা হয়েছে কিছু গোষ্ঠীকে সরকার এই নিয়ম থেকে অব্যাহতি দিতে পারে।
তার মানে আপনারা যারা এখানে আছেন আর কি হয়তো এসছেন, আবার নাও এসছেন, এটাও হতে পারে, বাট সঠিক ব্যাপারটা কি সেটা তো বোঝা যাচ্ছে না। মোটামুটি যাদের চিঠি এসছে তারা কিন্তু সবাই বলছে যে তারা এখানকারই স্থায়ী বাসিন্দা, তাদের জন্ম এখানে, এরকম কোনো প্রবলেম তাদের নেই। এবার কী কারণে এই চিঠিটা এসছে সেটাও এখন সঠিকভাবে বলা যাচ্ছে না। সংবাদ মাধ্যম বলুন বা কাস্টমার কেয়ার বলুন, তারাও কিন্তু সঠিক যে তথ্য বা অ্যাকচুয়ালি কী করতে হবে সেটা কিন্তু কিছুই বলা যাচ্ছে না। সিএএ এরকম একটা ব্যাপার শোনা যাচ্ছে, সেটা যে আদৌ মানে যতক্ষণ না সরকারের কাছ থেকে কোনো রকম আমরা সদুত্তর পাই তার আগে তো কিছু বলতে পারছি না। তার মানে এখানে আধারের সঙ্গে আরও দুটো জিনিস চলে আসছে, পাসপোর্ট আইন, যেটা 34 নম্বর আইন 1920 সালে যেটা লাগু হয়েছিল, এই ব্যাপারটি। তাই যাদের যাদের এরকম ব্যাপারটি হয়েছে আর কি, যাদের চিঠি এসছে, তারা চিন্তা আপাতত করবেন না, কারণ এখানে দেখুন পরিষ্কার বলে দিয়েছে সরকার কিছু গোষ্ঠী বা ব্যক্তিকে এই নিয়ম থেকে ছাড়ও দিতে পারে। তাই আপনারা আশা করি প্রত্যেকে এরকম ছাড় পাবেন, কোনো রকম চিন্তা করা বা ভয়ের কারণ নেই। যেহেতু এখানে এই নিয়মগুলো উঠে আসছে 28 এ ধারার বি কলামে এই নিয়মটার কথাই বলা হয়েছে, কিন্তু 34/1920, সেই জন্য আমি এই জিনিসটা একটু আলোচনা করে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।